এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল 2018 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছিল সেগুলো আজকে সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউবিপি পুলিশের ওপর এবং এছাড়াও অন্যান্য ক্লাস দেওয়া রয়েছে, যাতে পুলিশ দেখতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম একটা অঙ্ক দিয়ে শুরু করছি। প্রথম যে অঙ্ক রয়েছে সেটা হলো 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। এখানে আমাদের 4টা অপশন দেওয়া রয়েছে। বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 315 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্ক আমরা তো বেসিক নিয়মে করতে পারি, এছাড়া অপশন টেস্টে সাহায্য করতে, যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি করতে হবে। দেখো কোনো সংখ্যা যদি এর মধ্যে 315 দ্বারা বিভাজ্য হয়, তার মানে আমি কি বলতে পারি, তাহলে সেই সংখ্যাটা দেখো শেষে কি রয়েছে 5, বা কোনো সংখ্যা শেষে 5 থাকার অর্থ সেই সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে মানে এখানে যেটা আমাদের অ্যান্সার হবে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। এছাড়াও অন্য কিছু দিয়ে হতে পারে, হ্যাঁ হবে। এটা কি সবগুলো ডিজিটগুলো যোগ করে নাও, 5 একে 6 3 9। আর কোন সংখ্যার ডিজিটগুলো যোগ করার পর আমরা আসলো 9, তার মানে বলতে পারি এই সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা ভাগ করলেও মিলবে, 3 দ্বারাও ভাগ করলে মিলবে। কারণ 9 কে 9 দিয়ে ভাগ করলে মেলে, আর 3 কে 3 দিয়ে বা 3 কে 9 দিয়ে ভাগ করলে মেলে। তার মানে বুঝতে পারি এই 315 সংখ্যাটা 3, 9 এবং 5 দ্বারা অবশ্যই বিভাজ্য। এখন এই বিভাজ্য সিস্টেম দিয়ে আমি এটার অ্যান্সারটা বের করব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে সেটাকে অবশ্যই যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ করলে মিলতে হবে, 3 দিয়ে ভাগ করলে মিলতে হবে, 9 দিয়ে মিলতে হবে, কিন্তু সেটা 5 অঙ্কের আবার বৃহত্তম হতে হবে, এদের মধ্যে বৃহত্তম যেটা। এবার লক্ষ্য করো, আমি প্রথম অপশন নিয়ে টেস্ট করছি। প্রথম অপশনের শেষে রয়েছে 5, তাহলে 5 দিয়ে ভাগ করে নেবে। আর প্রত্যেকটা অপশনের শেষে 5 রয়েছে, 5 দিয়ে দেখার আমার কোনো প্রয়োজন নেই। কেননা কি কোন সংখ্যার শেষে যদি 5 থাকে সেই সংখ্যা অবশ্যই 5 দ্বারা ভাগ করে মিলবে, কারণ প্রত্যেকটা সংখ্যাই 4টা অপশন রয়েছে, 4টা অপশন 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দিয়ে আমাদের টেস্ট করার কোনো প্রয়োজন নেই, 3 আর 9 দিয়ে টেস্ট করব। আর কোন সংখ্যা যদি 9 দিয়ে বিভাজ্য হয় সেটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবেই। 9 দ্বারা বিভাজ্য রুল কি, ডিজিট গুলোকে সাম করব, সাম করার পর সেই ডিজিটের সামটা যদি 9 দিয়ে ভাগ করলে মিলে তবে সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। ডিজিট গুলো সাম করে নাও, 9 9 18, 18 8 26, 26 7 যোগ করলে 33, 5 যোগ করলে কত 38, 38 তো 9 দিয়ে ভাগ করলে মিলছে, সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য 9। তাহলে এছাড়াও আমরা অন্য কিছু তাড়াতাড়ি করতে পারি, যেগুলো 9 দিয়ে বিভাজ্য ওগুলোকে কেটে দাও, তাহলে তাড়াতাড়ি হবে অঙ্ক ক্যালকুলেশন ক্ষেত্রে। যে 9 9 কেটে দিলাম, পড়ে থাকলো কি 8 7 15 আর 5 20, 20 কে কি 9 দিয়ে ভাগ করলে মেলে, 20 কে তো 9 দিয়ে ভাগ করলে মেলে না, তার মানে এই সংখ্যা কোনোদিনই 9 দ্বারা বিভাজ্য হবে না। আর 9 দিয়ে যদি না বিভাজ্য হয় 315 দিয়েও বিভাজ্য হবে না, কারণ 315 একটা উৎপাদক হলো 9। তাহলে গেল, অপশন আউট করলাম। পরেরটা দেখো এখন কি রয়েছে, 5 দিয়ে তো বিভাজ্য হয়, 5 দিয়ে দেখে আমাদের কোনো লাভ নেই, 9 দিয়ে দেখি আগে। যেগুলো 9 দিয়ে বিভাজ্য ওগুলোকে কেটে দাও আগে ক্যালকুলেশন সুবিধার্থে। 9 9 কেটে দিলাম, এখন এগুলোকে যোগ করো। 8 5 13, 8 5 কত 18, হ্যাঁ 18 কে 9 দিয়ে ভাগ করলে মিলছে 2 হচ্ছে। আবার 9 দিয়ে ভাগ করলে 3 দিয়েও মিলবে, তার মানে এটা আমাদের অপশন হতে পারে। কিন্তু আমি বলতে পারি না কেন এটা 100% হবে, কারণ বলতে হবে কোনটা বৃহত্তম। বড় সংখ্যাও তো এখান থেকে পেতে পারি, এই জন্য আমাকে এটা হাতে থাক, এটা আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এটা 5 3 9 দিয়ে ভাগ করলে মেলে। এবার পরেরটা চেক করো একই রকম ভাবে, 9 9 9 এগুলো কেটে দাও, এই কত হচ্ছে 8 5 13, যোগ করে 13 করো ডিজিট গুলো, 13 তো 9 দিয়ে ভাগ করলে মেলে না, তাই এটা কোনোদিনই 9 দ্বারা ভাগ করলে মিলবে না, তাই এমনি আউট হয়ে গেল। পরেরটাও একই রকম, 9 9 আউট করো, 8 3 11 5 16, ডিজিটগুলো যোগ করে 16 হলো, 16 তো 9 দিয়ে ভাগ করলে মিলবে না, এটাও হবে না। তাই আমি 100% বলবো সঠিক উত্তর হবে অপশন বি। তাহলে আমাদের সঠিক উত্তর 99855। কয়েকটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এগুলো আমরা বদমাশ নিয়ম অনুযায়ী করি। তাহলে দেখুন ভাগের কাজ আর অফ রয়েছে, ভাগ আর অফ যদি থাকে অফের কাজটা আগে করতে হবে। 1/2 ভাগ 1/4, অফ মানে গুণ, 1/2 প্লাস 1/4। তাহলে উপরে আমাদের ভাগ করতে হবে, ভাগ করলে পরে আমরা জানি গুণ দিয়ে উল্টে যায়, তাহলে 4/1। নিচেরটা 2 দশমিক করে দাও, 4 2 দোকানে 4 2 একে 3 3/4। তাহলে এখানে যদি কাটাকাটি করি আমরা 2, তাহলে উপরে আমাদের আসলো 2, নিচেরটা উল্টে যাবে, তাহলে 4/3, 4 দোকানে 8/3। তাহলে 8/3 কোন অপশন রয়েছে, মানে অপশন সি হবে। একে যদি ভাঙাই 2 সমস্ত 2/3, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতির অনুপাত কত? তোমাকে ভাবো একটি ঘড়ির ঘন্টার কাঁটা কত সময়ে এক পাক ঘোরে। ঘন্টার কাঁটাটা সবাই বলবে 12 ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটাটা এক পাক ঘোরে, তাই আমি ধরলাম এক পাক আমাদের ডিস্টেন্সটাকে ধরলাম এক পাক, এক পাকটাই আমাদের ডিস্টেন্স, তাহলে এক পাক। তাহলে এক পাক ঘোরে কত ঘন্টায়, 12 ঘন্টায়। ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আমি কার স্পিড পেলাম, ঘন্টার কাঁটার স্পিড। একই রকম ভাবে তুমি ভাবো এখন মিনিটের কাঁটাটা কতক্ষণে এক পাক ঘোরে। তোমরা বলবে মিনিটের কাঁটাটা এক পাক খেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে এটা আমাদের মিনিটের কাঁটার স্পিড বের হলো। এখন বলে সেই ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, এইচ ইস টু মিনিটের কাঁটার স্পিড। তাহলে 1/12
1:1, তাহলে 1:1। অপশন সি। যদি সরল সুদে নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরের সুদে 420 টাকা হয়, পরবর্তী 5 সুদে আসলে 1020 টাকা হয়, তাহলে সুদের বার্ষিক হার কত? তাহলে দেখো 2 বছরের সুদে আসলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সেই টাকাটা 720 টাকায় পরিণত হলো, আর পরবর্তী 5 বছর, এখানে কিন্তু 5 বছর ধরে অঙ্কগুলো হবে না, 2 বছর প্লাস পরবর্তী 5 বছর, আলটিমেট নিতে হবে 7 বছরের কেস এখানে বলা হয়েছে। 7 বছরে সুদে আসলে আমাদের হয় 1020 টাকা। সুদ আসলে মানে আমি বলতে পারি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আবার সেই টাকাটাই 2 বছরে সুদে আসলে হয় 720 টাকা। তো এখান থেকে আমি ডিফারেন্স করবো, তাহলে এখান থেকে ডিফারেন্স করলে 5 বছরের যে ইন্টারেস্ট সেটা আমাদের পেয়ে যাবে 220, তাহলে 7 300 টাকা, এটা ইন্টারেস্ট 5 বছর, তাহলে 1 বছরের ইন্টারেস্ট হবে আমাদের 5 6 30 60 টাকা। আমাকে বের করতে বলছি সুদের হার কত। সুদের হার বের করবো আমরা কিভাবে, আই ইকুয়াল টু পিটিআর দিয়ে করতে পারি। 1 বছর নাও, আর ইন্টারেস্ট হলো আমাদের 60 টাকা, আর কিন্তু আমাদের প্রিন্সিপাল কিন্তু বের করতে হবে, প্রিন্সিপালটা বের করে নিতে হবে, কারণ কি সুদের হার বের করার জন্য প্রিন্সিপালটা জরুরি। পরীক্ষায় আমাদের এইখানে এই টাইপের অঙ্ক দিয়ে বলতো প্রিন্সিপাল কত, তাহলে কি করব, যে কোনো তুমি একটার মান নাও, হয় 7 বছরের মান বের করো, হয় 2 বছরের বের করো। 2 বছরের মান বের করছি, 1 বছরের 60 টাকা সুদ হলে 2 বছরের সুদ হবে 120 টাকা। তার মানে 2 বছরের ইন্টারেস্ট হলো 120 টাকা, আর 2 বছরের সুদে আসলে হলো 720 টাকা। তাই সুদে আসল থেকে যদি আমি ইন্টারেস্টটা বিয়োগ করি তাহলে প্রিন্সিপাল আমাদের বেরোবে, প্রিন্সিপাল হবে 720 থেকে 120 বিয়োগ করলে 600 টাকা। পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারতো আসল কত, তাহলে অ্যান্সার হতো 600, কিন্তু আসল আমাকে বের করতে বলেন, বলছে সুদের হার কত। তাহলে প্রিন্সিপাল তো আমাদের জানা হয়ে গেল, প্রিন্সিপাল 600। ইন্টারেস্ট কত, দেখো তুমি এখানে 600 আমাদের প্রিন্সিপাল, তুমি 2 বছর 120 টাকা টাইম 2 বছর, আর ইন্টারেস্ট 120 নিয়েও বের করতে পারো, অথবা তুমি শর্টকাটে এভাবেও করতে পারো। আমাদের প্রিন্সিপাল 600, তাকে নিচে দাও, আর 1 বছরের ইন্টারেস্ট কত সেটা তুমি লক্ষ্য করো, 1 বছর ইন্টারেস্ট তাকে উপরে দেবে, ইন্টু যেহেতু পার্সেন্টেজ ইন্টু 100, এটাই হলো সুদের হার। তো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 6 10 7, 10%। অপশন দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সঙ্গে 8 যোগ করে অনুপাত হয় 3:4, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3, প্রত্যেকটার সঙ্গে সঙ্গে 8 যোগ করা হলো, তখন নতুন অনুপাত দাঁড়ালো 3:4। তাহলে আলটিমেটলি কতটা বাড়লো, দেখো 2 এর থেকে 3 নিতে যা সেম বাড়লো, তাহলে এই 1 এর ভ্যালুই 8। আমাকে বের করতে বলেছে এই সংখ্যা দুটি কি কি, তাই 2 আর 3 এর ভ্যালু বের করতে হবে। 1 এর ভ্যালু 8 হলে 2 এর ভ্যালু হবে 8 দোকানে 16, আর 3 এর ভ্যালু হবে 3 8 24। অপশন সি। 28টি জিনিসের বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? তাহলে 28টার এসপি মাইনাস 28টার সিপি যদি আমরা করি, আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, তারপর নিশ্চয়ই লাভ হবে। লাভটা কি, লাভটা বলেছে 4টা জিনিসের যে বিক্রয় মূল্য তার সমান। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে লাভের হার কত। তার মানে এসপি গুলোকে একসাথে নিয়ে নেই, তাহলে 28 থেকে 4 গেলে 24 এসপি ইকুয়াল টু 28 সিপি। তো ক্যালকুলেশন কাটাকাটি করে নাও, 4 6 24, 4 7 28, তাই 6টা জিনিসের এসপি ইকুয়াল টু 60টা সিপির সমান। তাহলে লাভটা কত, 1। আর যখন এরকম সমান দেওয়া থাকবে তখন মনে রাখতে হবে কস্ট প্রাইস কোনটা নিব, যে 6টার এসপি 6 নিতে হবে, ইন্টু 100, 50/3, তাহলে 16 সমস্ত 2/3%। অপশন এ। অনেকের মনে পড়ে কেন তুমি আগে স্পেস নিলে, তুমি একটা বেসিক নিয়মে ভাবো, 6টার এসপি ইকুয়াল টু 60টার সিপি, এটার দাম আমি ধরলাম 42 টাকা, তাহলে বলতে পারি একটার এসপি ইকুয়াল টু 6 7 42 টাকা, 60টার সিপি তাহলে 42, তাহলে একটার সিপি হলো 6। তার মানে শর্টকাট মনে রাখার জন্য এটা পেয়ে দিলে আমরা কি করবো, বিক্রয় মূল্যটাই দেখো, একটার সিপি কত 6 7 42, 7 আর 6, আর ক্রয় মূল্যটা কত হলো 6, অল্টারনেটটা এসে যায়, আর বিক্রয় মূল্যটা এই হলো লজিক। এই জন্য ডাইরেক্ট আমরা এই টাইপের অঙ্ক একবারে শর্টকাটে কি হলো, দুটো ডিফারেন্স নেবো, যেটাতে এসপি দেওয়া হয় তাকে নিচে দাও, তাহলে কি ক্যালকুলেশন তোমার এই কাজটা করতে হবে না, তাড়াতাড়ি হবে। দুইটি লোক 60টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, তাহলে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? তাহলে 2 ম্যান আর 7 বয় একটি কাজ করে 4 দিনে। এখানে আমরা ম্যান আর বয়ের মধ্যে যে এফিসিয়েন্সি রিলেশন সেই রিলেশনটাকে বের করে নিই, তাহলে 4 ম্যান আর 4 জন বালক একটি কাজ করে 3 দিনে। তাহলে আমি এখান থেকে বের করব কতজন ম্যানের ক্ষমতা কতজন বয়ের সমান।
তাই 4 দোকানে 8, 3 4 12, 12 থেকে যদি 8 চলে যায় তাহলে 4 হবে, 4 ম্যান। এই যে 3 4 12 হলো, 8 ওই পাশে নিয়ে গেলাম, 12 থেকে 8 গেলে 4। এবার বয়েরটা ক্যালকুলেশন করো, 4 7 28, 28 থেকে 4 3 4 12, 28 থেকে 12 যাবে, তাহলে 8 থেকে 2 বল 6, 2 থেকে 1 বিয়োগ করলে 16 বল। এখান থেকে বলতে পারি আমি 4 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 বয় ইজ ইকুয়াল টু 1 ম্যান। এবার তুমি একটু মিলিয়ে নাও, 2 জন ম্যান 7 জন বালক একটি কাজ 4 দিনে, 4 জন ম্যান 4 জন বালক একটি কাজ করে 3 দিনে। তাহলে দেখো গুণ করে দিলাম, 4 দোকানে 8, 8 জন ম্যান 3 4 কত 12, দেখো 4 দোকানে 8 জন ম্যান 3 4 কত 12, 12 থেকে 8 গেলে 4 জন ম্যান, 4 7 28, 3 4 12, 28 থেকে 12 বিয়োগ করলে আমাদের 16 জন বয়। তাহলে এখান থেকে 4 4 গেল, 4 ম্যান বয় ইকুয়াল টু কত 1 ম্যান। এবার আমাকে বের করতে বলছে একজন লোক সেই কাজটা কত দিনে করবে, একজন ম্যান। কেন আমি করলাম, এই টাইপের অঙ্ক দিলে সব হয় বয় কনভার্ট করে অঙ্ক করতে হবে, বয় হলো ম্যান। তাহলে একজন ম্যান ইকুয়াল টু 4 জন বয় আমি লিখতে পারি। আমি বের করবো এখন 4 জন বয় কাজটা কত দিনে করবে। এখন দেখো যে কোনো, তখন তারপর তুমি যে কোনো একটা কন্ডিশন নাও, আমি বলো এই কন্ডিশন নেবে না, যে তোমার সুবিধার মতো, কেন কি সবগুলো তোমার বয় কনভার্ট করতে হবে। তাহলে 1 ম্যান ইকুয়াল টু 4 বয়, তাহলে 2 ম্যান ইকুয়াল টু কত হবে 8 বয়। 1 ম্যান ইকুয়াল যদি 4 বয় হয়, 2 ম্যান মানে 8 বয়, হাতে আরো 7 বয় রয়েছে, 8 7 কত 15 বয়, তাহলে 15 বয় কাজটা করে 4 দিনে। তাহলে আমাকে বের করতে হবে এই যে 4 জন বালক কাজটা করবে কত দিনে, যেহেতু একজন ম্যান ইকুয়াল টু 4 জন বয়, 4 জন বয়েরটাও বের করা যা, একজন ম্যানের বেরটাও বের করা তা। তাহলে 15 জন করে 4 দিনে, তাহলে একজন করবে কত, গুণ করতে হয়, বেশি সময় লাগবে, আর 4 জন বালকের কত, আলটিমেট অ্যান্সার 15। লাস্টেরটা ঐকিক নিয়মের অঙ্ক। 20% হারে চিনির মূল্য হ্রাস করে কোন একটা ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করেন, তবে তিনি প্রতি কেজি আসল মূল্য কত, প্রিভিয়াস দাম কত ছিল। 20% কে ফ্র্যাকশনে আমি লিখতে পারি 1/5। আমি ধরলাম প্রিভিয়াস প্রাইস আর নিউ প্রাইস। প্রিভিয়াস প্রাইস যদি আমি 5 নেই, তাহলে উপরটা যেহেতু হ্রাস বলেছে, তাহলে যে লব থাকবে তাকে বিয়োগ করে দেবে, 4 হবে নতুন প্রাইস। এটা আমাদের কিসের রেশিও, প্রাইসের রেশিও। প্রাইসের সাথে কোয়ান্টিটির ব্যস্ত সম্পর্ক, তার মানে সেটাকে উল্টে যাবো 4 5। তাহলে এই যে কোয়ান্টিটি মানে কেজি, এই কেজি কত রয়েছে, একটা থেকে কত বেশি, 2.5 কেজি বেশি, না এই কেজির কে কোয়ান্টিটি মানে এখানে কেজির কথা বলা হয়েছে। 4 5 কত 1, এই 1 এর ভ্যালু হলো 2 যখন 4 কে 5/2 কেজি। আমাকে প্রশ্নে বলে যে প্রতি কেজি আসল ক্রয় মূল্য কত, মানে প্রিভিয়াসটা নির্ণয় করতে হবে। আমি যে 4 এর মানটা নিয়ে করলাম, কোয়ান্টিটির মানটা বের করে নিয়ে আগে। তাহলে 1 এর ভ্যালু 5/2 হলে 4 এর ভ্যালু হবে 5/2 গুণন 4। 5 দোকানে 10 কেজি। এখন যে 10 কেজি যে বেরোলো, প্রিভিয়াসে 10 কেজি পাওয়া যেত, প্রিভিয়াসে 10 কেজি পাওয়া যেত কত টাকায়, এটা দেওয়া রয়েছে 160 টাকা। তাহলে প্রতি কেজির দাম কত, তাহলে প্রতি কেজির দাম বের করতে গেলে 160 কে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 10 কেজি প্রাইস হলো 160 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 0 0 কাটো, তাহলে 1 কেজির দাম হবে 16 টাকা পার কেজি। 16 টাকা, মানে তার মানে 16 টাকা পার কেজি। অপশন প্রিভিয়াস নিয়ে 4 দিয়ে হিসাব করতে হবে, এইটা মাথায় রাখতে হবে তোমাকে। আর নতুনটা বলতো তাহলে 5 নিয়ে হিসাব, 1 এর ভ্যালু হতো, তার 5 এর ভ্যালু তখন আমাদের বের করতে হতো। আর এবং এস সকাল 10টায় 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে একে অপরের যাত্রা শুরু করে। শুরুর সময় তাদের মধ্যেকার দূরত্ব 17 এবং 5 কিলোমিটার হয়, তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে আর এবং এস সকাল 10টার সময় দুজনে যাত্রা শুরু করে এবং আর এর গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার, অপোজিট 4। তারা কোন দিয়ে যাত্রা করে, একে অপরের দিকে, তার মানে এরকম মুখোমুখি, তার মানে একে অপরের দিকে মানে কি, অপোজিট ডিরেকশন। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের কি করতে হবে, যেহেতু অপোজিট ডিরেকশন, তখন একে দিয়ে গেলে বিয়োগ আর বিপরীতে গেলে যোগ। 4 3 7 কিলোমিটার পার আওয়ার, দুজনের রিলেটিভ ভেলোসিটি বেরিয়ে গেল। এখন তাদের মধ্যেকার দূরত্ব কত ছিল তখন, 17.5। তার মানে এই দূরত্বটা, তার মানে এত কিলোমিটার বেগে যদি অতিক্রম করে, সেখান থেকে আমরা কখন তারা মিট করবে সেই মিটিং টাইমটা বের করতে পারবো। মিটিং টাইম হবে এই ডিস্টেন্স 17.5 ডিভাইড বাই এই গতিবেগটা, রিলেটিভ ভেলোসিটি। তাহলে এই ভাগ করলে আমাদের মিটিং টাইম 7 করে 14, 14 করে 3 35, 5 7 35, 2.5 ঘন্টা হলো আমাদের মিটিং টাইম। 2.5 মানে 2 ঘন্টা 30 মিনিট আমি বলতে পারি। তাহলে দেখো কখন তারা যাত্রা শুরু করেছিল, সকাল 10টা। কখন মিট করবে,
2 ঘন্টা 30 মিনিট পর মিট করে টাইমটা কত হবে ঘড়িতে 10-এর সঙ্গে 2 ঘন্টা 30 মিনিট অ্যাড করে দিতে হবে, তাহলে আমাদের আলটিমেটলি টাইম হবে 12টা 30 মিনিট। আর যদি বলতে কত ঘন্টা পর মিট করবে 2 ঘন্টা 30 মিনিট পর, আর টাইম হবে 12টা 30। ছাপাখানার ভুলে এটি পূর্ণবর্গ সংখ্যা এত জায়গায় ছাপা হলে এর মান কত, একে বর্গমূল করতে হবে 150062a। তাহলে বর্গমূলের নিয়ম কি, পেছন থেকে জোড়া করা, তারপরে তুমি বর্গমূল করতে থাকো, এক অক্ষে 1, 50, 1-এর ডাবল হলো 2, 2 দিয়ে দাও, 2 দোকানে 4, 3 দিলে বেশি হয়ে যাবে 44, 4 গেলে 6, 5 5 মিলে গেল, তাহলে 50 তো নেমে গেল, 06 নামাতে হবে। 12-র ডাবল হলো 24, দেখো কততে যাচ্ছে 24, যদি আমরা 3 2 দেই তাই 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 দোকানে 4, 3 দিলে 3 তিরিখে 9, 3 4 12, 3 6 7, বেশি হয়ে যাচ্ছে তাই দুবার দেব 4 8 4, 6 থেকে 4 গেলে 2, তো সের থেকে 8 বিয়োগ করলে 2, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এবার আমাদের নামাতে হবে, এতটুকু হয়ে গেল 6 পর্যন্ত 2a। তারপরের নিয়ম হলো 122-এর ডবল করতে হবে, 2 দোকানে 4, 12 দোকানে 24। তাহলে এখন দেখো কত, এই জায়গায় কত বসালে পরে এখানে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা হবে, এটা মিলবে। আমি এখানে দেখো 5 যদি বসাই তাহলে কি হয় 2 4 4 5, 5 5 25। তুমি প্রত্যেকটা এখন অপশন নিয়ে 5 নিয়ে শুরু করছি, 5 5 25, 4 4 20 2 22, 4 20 2 22, 5 10 2 12। তাহলে 5 যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের আসবে 1 2 2 2 5। তাহলে তো এখানে 5 যদি হয় তাহলে এর জায়গায় তাহলে মিলে যাবে, বোঝা যাচ্ছে এর জায়গায় তাহলে কি হতে হবে আমাদের 5 হতে হবে, তাহলেই আমাদের এটা একটা বর্গমূল সংখ্যা পাবো, বর্গমূল করা যাবে তখন। তাহলে অপশন ডি হবে এর সঠিক উত্তর। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাতে একটি ছিদ্র থাকায় সেখানে 6 ঘন্টায় সময় লাগে, ছিদ্র দ্বারা পরিপূর্ণ কত করে খালি হবে, 5 ঘন্টায় পূর্ণ হয়। একটি চৌবাচ্চাতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে, ছিদ্র আর দুটো মিলে তখন লাগে 6 ঘন্টা টাইম। তাহলে কতক্ষণে পূর্ণ হবে, টোটাল ইউনিট কাজটা বের করে নেব 30। প্রথমটা রেফিসিয়েন্সি 6 আর পরেরটার 5, একটা পূর্ণ একটা খালি, তাহলে আলটিমেট টাইম লাগবে টোটাল ইউনিট কাজ 30, 6 থেকে 5 বিয়োগ 1, তাহলে 30 ঘন্টা। একটি লোক কোন নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদী অতিক্রম করতে তার 4 মিনিট সময় লাগে এবং স্রোতের প্রতি অতিক্রম করতে 5 মিনিট সময় লাগে। যদি নদী 100 মিটার চওড়া হয় তার স্রোতের বেগ, তাই নদীটা চওড়া হলো 100 মিটার, এখানে এটাই আমাকে ডিস্টেন্স বলা হয়েছে। তার মানে তাই নদীটা এত চওড়া হয়, নদীটি বলছে স্থির জলে নদী অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। স্থির জলে অতিক্রম করা মানে এখান থেকে বোটের স্পিড বের করতে পারবো আমরা। তাহলে 100 মিটার অতিক্রম করে 4 মিনিটে, তাহলে এখানে কাটাকাটি করলে আমি পাবো 25, তার মানে এখান থেকে বলতে পারি 25 মিটার পার মিনিট হলো বোটের গতিবেগ। একই রকম ভাবে আমরা স্রোতের গতিবেগটা বের করে নিই, সেই 100 মিটারই অতিক্রম করবে কত মিনিটে 5 মিনিটে। স্রোতের না, তো এখানে স্রোতের প্রতিকূলে পড়েছে, আপস্ট্রিম হবে, সরি আপস্ট্রিমের গতিবেগ। তাহলে 5 20 100, তাহলে এককটা কি ভালো করে লক্ষ্য করবে 20 মিটার পার মিনিট। এখন আমি বোটের স্পিড জানি, আপস্ট্রিমের স্পিড জানি, আমাকে বের করতে স্রোতের বেগ, তাহলে আপস্ট্রিম ইকুয়াল টু বোট মাইনাস স্টিম। আপের জায়গায় মান বসাবো 20 আর বোটের মান আমাদের জানা 25, তাহলে এস এর মান কত, মানে স্রোতের মান কত, তাহলে এস ইকুয়াল টু 25 থেকে 20 বিয়োগ, তাহলে 5 মিটার পার মিনিট। কিন্তু আমাদের একক তো দেওয়া রয়েছে মিটার পার ঘন্টায়, তার মানে এই মিটার পার মিনিটকে ঘন্টায় আমাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে 5 রয়েছে, মিনিট থেকে ঘন্টায় আনতে হবে, তার মানে মিনিট থেকে ঘন্টায় আনলে 1/60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ, 60 দিয়ে যদি করি, এর নিচে রয়েছে যেহেতু মিনিট, তার মানে 1/60 করতে হবে আলটিমেটলি। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, 5 মিটার বাই মিনিট। উপরেটা তো আমি যেমন থাকবো তেমন, মিটারে কোনো চেঞ্জ নেই 5 মিটার, আর মিনিটকে লিখতে পারি তার মানে 1/60 ঘন্টা, আমি সেটা উল্টে যাবে, তাহলে আলটিমেটলি কত হবে 5 কে 60 দিয়ে গুণ করো, তার মানে কি 300 মিটার পার ঘন্টা। আশা করি বোঝা গেল, অপশন সি 300 মিটার পার ঘন্টা। 60টা উপরে গেল তাই গুণ হয়ে গেল।
একটি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহু দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাদের ক্ষেত্রফল 7,500 বর্গমিটার। প্রতি মিটার যদি এত টাকা হিসেবে করে চতুর্দিকে বেড়া দিতে কত হবে? তাহলে প্রথমে যে আমাদের বাহু দৈর্ঘ্য দেওয়া হচ্ছে সেটাকে আমি ধরতে পারি 3x আর 4x, আর দুটো বাহু দৈর্ঘ্য যদি গুণ করলে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মান দেওয়া হয়েছে 7500। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 4 12, 12 দিয়ে কাটাকাটি করো, 6 বরং 72, পুরোতে বাহু 3 30, 12 দুগুণে 24, 6 60, 5 বরং 60। তাহলে x স্কোয়ার মানে 625, তাহলে x মানে এর বর্গমূল করতে হবে, তাহলে x এর মান হবে 25। তাহলে বলছি আমাদের পরিসীমা কত বের করতে হবে, কারণ চতুর্দিকে বেড়া দেওয়া মানে পরিসীমা বের করা, তাহলে এখান থেকে পরিসীমাটা বের করা দরকার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 3 4, দেখো ওই অনুপাত দিয়েও করতে পারো, বাহু দৈর্ঘ্য 3x আর 4x, পরিসীমা মানে 2 × a + b, তাহলে 4x + 3x মানে 7x, a + b এর মান গুণ করতে হবে 2 দিয়ে, এটাই তো পরিসীমা ফর্মুলা, 2 × a + b, 7 দোকানে 14x, আর x এর মান 25, তাহলে 14 × 25 হলো আমাদের পরিসীমা। এত কি এককটা দেখে নাও, এত মিটার হলো আমাদের পরিসীমা। এখন বলছে 1 মিটার যদি 2.5 টাকা খরচ হয় তাহলে কত টাকা খরচ হবে, তার মানে 2.5 দিয়ে গুণ, আবার যেহেতু খরচ বের করতে বলছে 2.5 মানে আমি বলতে পারি 5/2। কাটাকাটি করো, 5 25 125, তাকে 7 দিয়ে গুণ, 5 7 35 এর 5, 7 দোকানে 14 3 17, 7 কে 7 কে 8, তাহলে 875 টাকা। কোন সম্পত্তি 0.36 অংশের মূল্য এত, সমস্ত অংশের মূল্য, সমস্ত বলতে এক অংশের মূল্য, তাহলে 0.36 অংশের মূল্য হলো 14400, তাহলে এক অংশের মূল্য হবে 14400 বাই 0.36, এই এক অংশ মানে তো সমস্তটা, তার মানে একটু পড়ে যাবে 100, 12 দিয়ে কাটাকাটি, 3 বারং 36, 12 12 144, পাশে দুটো শূন্য, 3 4 12, 400, সঠিক উত্তর হবে 4 1 2 3 4, 40,000। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্য হিসেবে তবে শতকরা লাভ কত, এই টাইপের একটা করানো হলো। 12টার সিপি ইজ ইকুয়াল টু 10টার এসপি, এই টাইপে দেওয়া, তাহলে গ্যাপ নেব আমরা 2, আর নিচে কোনটা দিতে হবে সবসময় এমন থাকলে এসপিটাকে ইন্টু 20%। পরেরটা বর্গমূল করতে বলছে, ঘনমূল আর বর্গমূল মিক্সচার করে দেওয়া হয়েছে, কিছু নেই মানে এখানে রুট বসতে হবে, বুঝতে হবে তোমাকে। তাহলে 3, তাই রুট করলে কি হবে দেখো, এক জোড়া জোড়া করে নাও, একটা করে কমিয়ে দাও 0 পয়েন্ট, দুটো জোড়ার জন্য একটা 0 হবে, দুটো জোড়া একটা 0, আর 64 বর্গমূল 8 পেছন থেকে করা দরকার ছিল। তার এবার ঘনমূল করতে হবে, ঘনমূল করতে কি হয় 3টা করে নিতে হয়, তাহলে 8 এর ঘনমূল করলে 2, আর নিচে কত আসবে 10, তাহলে 0.2, বা তোমরা একবারও করতে পারো, 3টার জন্য দুটো, দেখো 8 এর কিউব করলে কত, 8 এর ঘনমূল করলে 2 আসবে, শর্টকাটে বুঝিয়ে দিই, 8 আর দশমিকের জন্য একটা 1 2 3, তাহলে 8 এর ঘনমূল করলে 2, আর 3টা শূন্য, যেহেতু ঘনমূল বলেছে তাই 3টা করে একটা হবে 10, এই 0.2, একবারই করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। 35 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মিশালে দুধ জলের অনুপাত 9:11 হবে, তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া রয়েছে 3:2, আবার কিছু পরিমাণ বলছে ওয়াটার মেশানো হলো, তার ফলে নতুন অনুপাত দাঁড়ায় 9:11। তাহলে এখানে মেশানো হয়েছিল কি ওয়াটার, তাই তো, তাহলে ফিক্স ছিল তার মানে মিল্ক, তাহলে মিল্কটাকে আমরা এখানে সমান করে দিই, তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করলেই হবে, 3 3 9, 3 দোকানে 6 9, এটা হলো 11, তাহলে কত ইউনিট মিল্ক মেশানো হলো 6 থেকে 11, 5 ইউনিট, সরি কত ইউনিট ওয়াটার মেশানো হলো 5 ইউনিট, তাহলে দেখো 6 থেকে 11 হচ্ছে মিল্ক তো সমান, মিল্ক তো মেশানো হয়নি। এখন আমাকে বলছে এই 5 ইউনিটের মান কত, আর টোটাল মান তো আমরা জানি মিক্সচারটা 45, মানে এই দুটো মিল্ক আর ওয়াটার মিলিয়ে আমাদের মিক্সচার হবে, তাই 9 আর 6 যোগ করো 15, এটাই আমাদের মিক্সচার, এর ভ্যালু দেওয়া রয়েছে 45, তাহলে একের ভ্যালু হলো 3 ইউনিট, আমাকে কতটুকু জল মেশাতে হবে এইভাবে অনুপাত হিসাবে 6 থেকে 11, 5 ইউনিট ওয়াটার, 5 এর ভ্যালু নির্ণয় করলে আমাদের অ্যান্সার। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর 35 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর বাড়ে, তাহলে ওই দুজন মহিলার বয়স কত, তাহলে 8 জনের এবারে যদি আমি x ধরে দিলে 8 জনের টোটাল হবে 8x, তাহলে 45 বছরের দুটো মহিলার পরিবর্তে দুজন পুরুষের পরিবর্তে মহিলা এসেছে, তাই এটাকে বাদ দিতে হবে, যেহেতু পুরুষ চলে গিয়েছে তাই বিয়োগ করে দাও, 5 5 10, 4 3 7 থেকে 8 80 বিয়োগ করা হলো, আর এর পরিবর্তে দুজন মহিলা আসলো যাদের ওয়েট আমি ধরলাম W1 ও W2 বছর ধরলাম। এখন যে নতুন ওয়েট হবে, নতুন বছর হবে টোটাল সাম, তাহলে 8 জন, দুজন গেল দুজন আসলো, লোক সংখ্যা কত 8 জনই রইলো, তখন তাদের গড় বয়স আগের থেকে 2 বেড়ে গেল, তাহলে পূর্বে ছিল গড় বয়স x, তার থেকে যদি 2 বাড়ে তাহলে x + 2, তাহলে এখানে যদি ক্যালকুলেশন 8x গুণ করলে 8x কাটাকাটি যাবে, আলটিমেটলি এখানে পড়ে থাকবে 80 প্লাস W1 প্লাস W2 ইজ ইকুয়াল টু
8 দোকানে 16, তাই W1 প্লাস W2 মান 96, কিন্তু আমাদের এভারেজ বের করতে হবে, তাকে একেও 2 দিয়ে ভাগ, একেও 2 দিয়ে ভাগ, তাহলে 48। মহিলার বয়স কত? এখানে গড় বয়স হয়েছিল 48, আর টোটাল বয়স কত, তাহলে কত হতো 80, এবার সেখানে 96 হতো টোটাল বয়স, 80 আর 16 যোগ করে 96 টোটাল বয়স। এই ক্ষেত্রে গড় হবে। পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, 20 বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান, পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বয়স, দুই পুত্রের দুইজন কিন্তু সন রয়েছে, পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, দুই পুত্রের বয়সের যোগফল আমি এক্স ধরলে পিতার বয়স নিশ্চয়ই তার 3 গুণ হবে, 3x। আমি 20 বছর পর, তাহলে বাবার সঙ্গে 20 যোগ হবে, আর ছেলেদের সঙ্গেও 20 করে যোগ হবে, কিন্তু ছেলে কয়জন? 2 জন, তাহলে এক্স এর সঙ্গে 20 প্লাস 20 মানে 40 যোগ হবে। তারপরে সমান হয়, সমান করে দিলাম, 3 থেকে এক্স গেলে 2x, 40 থেকে 20 গেলে হবে 20, তাহলে এখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারি 10। তাই আমি বলছি পাওয়ার বয়স কত, মানে 3x এর মান নির্ণয় করতে হবে, তাহলে এক্স এর মান 10, 3 10 30। অপশন ডি। সামনের সারিতে সর্বাধিক সৈন্য একটি বর্গাকার সৈন্যবহু সাজানো রচনা করেছেন, এত সৈন্য নিয়ে এরূপ সজ্জা হয়েছে একটি জন বেশি থাকে, তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? বর্গাকার বলেছে, তার মানে বুঝতে হবে এখান থেকে এটা কি একটি জন যেহেতু অতিরিক্ত ছিল, তার মানে এটাকে আমাকে বিয়োগ করে নিতে হবে, বিয়োগ করে যেটা বাড়াবে তাদের তো সাজানো হয়েছিল, ওটার বর্গমূল করতে হবে, অতিরিক্ত তাই বিয়োগ করব, আবার তারপরে বর্গমূল করব, এই জন্য যে তাদেরকে সবাইকে বিয়োগ তো একটি বেশি, তাই বিয়োগ করে দিলে কি হবে, একটি জন অতিরিক্ত যাদের জায়গা পায়নি তাই বিয়োগ করে দিলাম এর থেকে, তারপরে এর বর্গমূল করলে আমরা কি পাবো, কতজনকে বর্গে সাজানো হয়েছে সেটাই। 5 থেকে 1 বিয়োগ করলে 4, 3 3 বিয়োগ করলে 0, 6 3 5 0 4। এর যদি আমরা বর্গমূল করি, দেখো তোমার গোটাটা করার দরকার নেই, পিছন থেকে যদি জোড়া করি আর একটু মনে রাখো, তাহলে শেষে 4 রয়েছে, 4 থাকাও তো বোঝা যাচ্ছে শেষে 2 অথবা 8 দিয়ে যাবেই। তুমি মনে লেখো, তুমি মনে করো একটু ভাগ করে দেবে ক্যালকুলেশন সুবিধার্থে, কিন্তু আমরা সাধারণত কি বর্গমূল 2 ঘর পিছন থেকে জোড়া করে করি। শেষে 4 রয়েছে, 2 অথবা 8 দিয়ে যাবে, 2 অথবা 8 একটাই অপশন রয়েছে, সেটা হলো বি নম্বর অপশন, সি নম্বর অপশন। তার মানে বোঝা যাচ্ছে যে এ আর সি নম্বর কোনোদিনই হবে না, হয় বি হবে নয় ডি হবে। এবার তুমি প্রথম দুটো ডিজিট নাও, 22 এর প্রথম যে 25, তাহলে 22 এর স্কোয়ার করলে কত হয়, এটা কিন্তু আমি বোঝার জন্য দাগ দিয়েছি, 22 এর স্কোয়ার করলে হয় 484, আর 25 এর স্কোয়ার করলে হয় 625। গেল। এখন দেখো দুটোর মধ্যে কোনটা কাছে, দেখো 484 তো 625 থেকে অনেক দূর, কিন্তু 635 ও 625 কাছাকাছি, মাত্র 10 গ্যাপ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে যদি 25 দিতাম, 25 25 625 হতো, 5 5 0 1 104, 25 এর ডাবল করলে 50, দেখো 2 দিয়ে মিলছে 1004, সঠিক উত্তর হবে 252। এইভাবেই আমরা হিসাব করতে পারি, অতটা ক্যালকুলেশন করার দরকার নেই। একটি লোকের বেতন 20% হ্রাস করায় ওই ব্যক্তির বেতন শতকরা কত বৃদ্ধি হলে সে আগের বেতনে যাবে, তাহলে একটি বেতন প্রথমে 20% হ্রাস করলো, এখন বলছে কত পার্সেন্ট বৃদ্ধি করলে সেটা আবার পূর্ব বেতনে ফিরে আসবে। তার মানে এই টাইপের যদি অঙ্ক দেয়, যতটা হ্রাস করবে তত টাকা উপরে লেখো, আর হ্রাসের জন্য 100 থেকে 20 বিয়োগ 80 ইন্টু 100, তাহলে 4 20 80, 4 25 100, 25%। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং লসাগু 312 সংখ্যা দুই যোগ করো, তাহলে একটি সংখ্যা আমি 6 এর ধরি, অপর সংখ্যা 13x, লসাগু করলে নিশ্চয়ই দেখো x x মিলবে, 6 13 78, 6 গুণ 13 78, এভাবে লিখে দেন, ইকুয়াল টু x ইকুয়াল টু 312, 13 দিয়ে কাটো, 13 দোকানে 26, 5 52, 4 13 52, 6 দিয়ে কাটলে 4 6 24, তাহলে x এর মান আমরা এখান থেকে বের করলাম 4, আর এটা হলো আমাদের এলসিএম। তাহলে x এর মান আমাদের 4 বেরিয়ে গেল, তাহলে x এর মান 4 এর সংখ্যা দুটোর যোগফল কত, তাহলে 13 6 যোগ করলে কত 19, তাহলে 19 x এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, x এর মান 4, 19 x হবে 19 গুণ 4, তার মানে 76, অপশন এ। দুইজন ব্যক্তি একদিকে যথাক্রমে এত কিলোমিটার এত বেগে হাঁটছিল, এক ট্রেন পেছন দিক থেকে তাদেরকে যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের বেগ কত, তাহলে একজন ব্যক্তি সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছিল, একটি ট্রেন এদিকে হাঁটছে, একটি পিছন দিকে তাকে অতিক্রম করছে, এবং ট্রেনের গতিবেগ আমরা জানি না, আমি ধরলাম ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, তাকে অতিক্রম করতে সময় নিল 9 সেকেন্ড।
আবার ওরকম ভাবেই অপর একজন ব্যক্তি হাঁটছে যার গতিবেগ হলো 6 কিলোমিটার/আওয়ার এবং ট্রেনের গতিবেগ x কিলোমিটার/আওয়ার, সে তখন ওই ব্যক্তিকে অতিক্রম করলো 10 সেকেন্ডে। তাহলে এখান থেকে বের করতে হবে ট্রেনের গতিবেগ কত, x কিলোমিটার/আওয়ার হলো ট্রেনের গতিবেগ। তাহলে যখন একজন আরেকজনকে অতিক্রম করতে নিশ্চয়ই রিলেটিভ ভেলোসিটির কেস। তাহলে দেখো তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে ট্রেনের রিলেটিভ ভেলোসিটি কত হবে, তাহলে একই দিয়ে গেলে বিয়োগ করতে হয় রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য x-3। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে x-6, একই হবে। তাহলে যখন কোনো একটা ট্রেন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করা, কোনো একটা গাছকে অতিক্রম করা, তখন তার ট্রেনের ডিস্টেন্সটা অতিক্রম করে, ট্রেনের লেন্থটা অতিক্রম করে, তার মানে এর সঙ্গে যদি টাইম কত সেকেন্ডে অতিক্রম করে 9 সেকেন্ডে টাইম দিয়ে গুণ করে দিলাম, মানে আলটিমেট এখানে ট্রেনের ডিস্টেন্স পেয়ে গেলাম, ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। একই রকম ভাবে 10 দিয়ে গুণ, আর ট্রেনের দৈর্ঘ্য তো দুই পাশেই সেম, ট্রেন তো একটাই ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য তো আলাদা হতে পারে না, এই হলো লজিক। এখন অনেকে মনে হয় কিলোমিটার/আওয়ারে সেকেন্ড, এটা সেকেন্ডের অর্ডার রয়েছে। আসলে এই দুই পাশে সেকেন্ড সেকেন্ড নেওয়ার জন্য সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় বানাই, তাহলে কি 3600 দিয়ে ভাগ করবো, এখানেও 3600 দিয়ে ভাগ কাটাকাটি যাবে, আর কোনো ভূমিকাই দেওয়া এখানে পালন করবে না, আলটিমেটলি 9 × 10 দিলেই চলবে। তাহলে 10x - 60, 10x তো এই পাশে গেলে 9x, তাহলে 60 থেকে 37 27 গেলে 33, এত কিলোমিটার/আওয়ার। কয়েকটি ভিখারিকে 6 পয়সা করে দিলে কৈশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত, আমি ভিখারির সংখ্যা ধরলাম। প্রত্যেককে 6 পয়সা দিয়ে টোটাল টাকা লাগবে 6x, পয়সা টোটাল পয়সা লাগবে 6x। এখন তখন কৌশিকের কাছে আরো 60 টাকা বেশি থাকে, তাহলে এটা হলো গেল। আর নেক্সট কন্ডিশন কি বলছি, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে তাহলে একজনের পাবে, প্রত্যেকে যদি 8 পয়সা করে দেয় টোটাল পয়সা লাগবে 8x পয়সা, তখন কি হয় তার 5 টাকা কম পড়ে, এই হলো লজিক। তাহলে আলটিমেট কি দুটো টাকার সমান হিসাব করে দিলাম, তার কাছে কত টাকা ছিল সেই টাকাটা হিসাব করে দিলাম, একটা জায়গা থেকে দুটো কন্ডিশন ক্রিয়েট করছে, টাকাটা আলটিমেট তো সেম। তাহলে এখান থেকে বলতে পারি 8x থেকে 6x গেলে 2x, 7 আর 5 যোগ করলে হবে 12, x এর মান হবে 6। তাহলে কয়জন ছিল ভিখারির সংখ্যা, 6 জন। একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা অবশিষ্ট 4/15 অংশ অপর একজন ক্রেতাকে বিক্রি করে, তারপর 33টি থাকে, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছে। টোটাল কমলালেবু দেখো 4 আর 15 এলসিএম করে ধরে নিই, টোটাল কমলালেবু আমি ধরলাম 60, টোটাল অরেঞ্জ। তার মধ্যে 1/4 অংশ একজন ক্রেতা, তাহলে একজন ক্রেতা কত হবে, 4×15 15, তাহলে বাকি থাকবে আর কত, রিমেইনিং, সবাই বলবে 45। এই 45টা অবশিষ্টটা, এই অবশিষ্টের 4 অংশ অপর এক ক্রেতা পেয়েছে, তাহলে এর 4/15 অংশ একজন ক্রেতা, তাহলে কত হয় 3×15 3×4 12, তাহলে আর বাকিটা কতজন আরেকজন পাবে, সেই বাকিটা তার কাছে এতজন একজন ক্রেতা, বাকিটা তার কাছে থাকবে। এখন থাকবে কতটুকু, 45 থেকে 12 বিয়োগ করো, তার মানে হবে 33, এটাই তার কাছে থাকবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, টোটাল কমলালেবু 60 ধরলাম, তার 1/4 অংশ একজন নিল 15 হলো, তাহলে বাকি থাকলো আর 45, তাহলে বাকি 4/15 অংশ একজন নিল 12, বাকি তার মানে তার কাছে পড়ে থাকবে কত, 15 12 বা গেল, তাহলে 45 থেকে 12 বিয়োগ করে এই 33টি তার কাছে এখন থাকবে রিমেইনিং। এই যে অবশিষ্ট তার কাছে থাকবে, এটার মান দেওয়া রয়েছে 33, তার কাছে 33টা থাকে, আমি বলতে পারি আমি ধরা হিসেবে 33 মিলে গিয়েছে, এই ক্ষেত্রে কোনো কিছু করার নেই। এই 33 এর ভ্যালু, এই 33টা অরেঞ্জ, তাহলে 1 এর ভ্যালু হবে একটা অরেঞ্জ। আমাকে বের করতে বলেছে কি দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করে, দ্বিতীয় জন মানে এই যে দ্বিতীয় জন 4/15, 12 মান বের করতে হবে, 12কে 12, অপশন ডি। নিম্নলিখিত ভগ্নাংশটি ঊর্ধ্বক্রমে সাজা, ছোট থেকে বড় সাজানো হয়েছে, বিভিন্ন প্রসিডিওর রয়েছে, তোমাকে ফিগার দেখে বুঝতে হবে কোন প্রসিডিওরে করবে। 2/3, 8/11 সবগুলি প্রকৃত ভগ্নাংশে রয়েছে, আমি এদের গ্যাপ সাহায্যে করি। লব আর হরের গ্যাপ হলো 2, সবগুলি কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু হবে মানে লব ছোট হর বড়। 3 1 11 গ্যাপ 3, তারপরে 2 4 3 এর এলসিএম করবো, 2 4 3 এর এলসিএম করলে আমাদের বাড়াবে 12। তারপরের নিয়ম হলো এই যে 12 হলো আমাদের এলসিএম, সেই 12কে এই ডিফারেন্স দিয়ে ভাগ দিতে হবে, 12কে 2 দিয়ে ভাগ করে 6, 6 দিয়ে এই উপরে লবকে গুণ করো, 5 6 30, প্রথমটার জন্য 30। একই রকম ভাবে 12 ভাগ 4 মানে 3 4 12, 3 3 দিয়ে এই লবকে গুণ, 3 9 27। একই রকম ভাবে 12কে 12, 12 দোকানে 24, 3 4 12, 4 দিয়ে 8কে গুণ, 4 32, এই হলো নিয়ম। এখন একে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রম মানে আবার ছোট, তার মানে 2/3 24, তারপরে 27 মানে 9/13, তারপরে 30 মানে 5/7, আর 32 মানে 8/11। তাই আমরা সঠিক উত্তর হবে, এটা আমাদের ক্রম ছোট থেকে বড় ক্রম, 5/2/3 9/13 5/7 8/11।
একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত সংখ্যা 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত? তাহলে আমাদের মুদ্রার কয়েনের নাম্বার দেওয়া ছিল 2:3:5। তাহলে প্রথমটা ছিল 1 টাকার কয়েন, পরটা 50 পয়সা মানে বলতে পারি হাফ টাকা, 25 পয়সা মানে বললে 1/4 টাকার কয়েন। কয়েনের সংখ্যা আমাকে প্রাইসের অনুপাত আনতে বলছে। তাহলে তোমার কাছে ভাবো দুটো কয়েন রয়েছে, তাদের ভ্যালু হলো 1 টাকা, তাহলে টাকাতে কত হবে, প্রাইসে কত হবে, মূল্যে কত হবে? 1 কে 2 দিয়ে গুণ, 2 কে 2। তোমার কাছে 3টি কয়েন রয়েছে, আর হাফ টাকার কয়েন মানে 50 পয়সার কয়েন, টাকাতে কত হবে? 3 গুণন হাফ, 3/2 মানে 1.5 টাকা। দেখো মিলে গিয়েছে। তোমার কাছে 5টা কয়েন রয়েছে, সেটা 25 পয়সার কয়েন, টাকাতে সেটা কত হবে? 5 গুণন 1/4, 5/4। এখন এগুলোকে সিম্পল ফিগারে আনতে বলছে, তাহলেই হবে। 4 আর 2 কত, এলসিএম করে নাও, যেহেতু ভগ্নাংশে আকারে ভগ্নাংশ রাখবো না আমরা। 4 আর 2 লসাগু করো, 8, 8 দিয়ে প্রত্যেকটা গুণ করো। 4 আর 2 লসাগু করো, সরি 4 হবে, 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। 4 দোকানে 8, 4 দিয়ে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 কে 4 দিয়ে কাটাকাটি 5, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে দাঁড়ালো 8:6:5। কেন আমি গুণ করলাম? যেহেতু সিম্পল ফিগারে আনতে হবে, তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে এত এর বর্গমূল করতে হবে 8412025। এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল হবে 1? এই তো কন্ডিশন। তাহলে 841 এর বর্গমূল করলে আমরা পাবো 29, আর 2025 এর বর্গমূল করে 5 তো পাবোই, আর 5 তো হবে লাস্টে, যেহেতু 5 রয়েছে। আর 20 কার নিয়ারেস্ট, কোন স্কোয়ারে নিয়ারেস্ট? 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25, বেশি হয়েছে 4 এর নিয়ারেস্ট, তাই 4 নিব এইভাবে। ইন্টু এক্স ইকুয়াল টু 1, আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে 45/29। কোন একটি ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেয়? তাহলে এই টাইপের যখন অঙ্ক দিবে, কোন 4টার ঘন্টা, এখানে 4টা ঘন্টা বাজবে, 4টার ঘন্টা টাং ঢং ঢং 4, মানে গ্যাপটা আমাকে নিয়ে কাজ করতে না, মাথায় রাখতে হবে। 4টা ঘন্টা বাজলে গ্যাপ কত হবে? 3টা। 3টার জন্য সময় নেয় 4 সেকেন্ড, তাহলে একটার জন্য সময় নেবে নিশ্চয়ই কম সেকেন্ড, 4/3। একই রকম 8টার ঘন্টা, তাহলে 8 এর থেকে তোমাকে 1 বিয়োগ করে নিতে হবে 7। 3টার ঘন্টা 4 সেকেন্ড, তাহলে 8 থেকে 1 বিয়োগ করে 7টার ঘন্টা কত সেকেন্ড? এই হলো 4 7 28/3। তো 3 নং 27, 9 সমস্ত 1/3, এত সেকেন্ড। এটা ঐকিক নিয়মের অঙ্ক, অপশন এ। আজকে ক্লাসে এই 29খানা অঙ্ক ছিল, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা, সেগুলো সলভ করা হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করে দেবে, সকলে এই ক্লাস থেকে বেনিফিট পায়। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।